কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫৭৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মীরা। দুপুর ১:১টার দিকে উখিয়ার কুতুপালং এলাকায় লম্বাশিয়া ১ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি জানান, ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, সেনাবাহিনী, এপিবিএন পুলিশ সদস্য এবং সিপিপি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চাঁদপুরের মেঘনা নদীতে কার্গো জাহাজে ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। আজ পোস্টমর্টম শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। সকালে চাঁদপুর সদর হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়। এর আগে সকাল থেকে নিহতের কয়েকজনের আত্মীয় স্বজন হাসপাতালে আসেন। নিহতরা হলেন ফরিদপুর জেলার কিবরিয়া মাস্টার শেখ সবুজ লস্কর, নড়াইল জেলার সালাউদ্দিন ইঞ্জিন চালক, আমিনুল মুন্সি সুকানি, মাগুরা জেলার মাজিদুল লস্কর, সজিবুল ইসলাম লস্কর, মুন্সিগঞ্জের রানা বাবরচি। এই ঘটনা উদ্ঘাটনের জন্য সিআইডি, পিবিআই এবং পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানা গেছে। এদিকে মামলা প্রক্রিয়াধীন। এদিকে হত্যাকাণ্ডের ঘটনাটি শুধু ডাকাতির সাথে সম্পৃক্ত নয়, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি তাদের। তাই দ্রুত ঘটনার সাথে জড়িতদের আটক করার দাবি জানান তারা। আমরা এখানে পৌঁছাই এবং এসে আমরা লাশ শনাক্ত করি। পুলিশের সকল ইউনিট কাজ করছে, বিশেষ করে কোস্টগার্ড, আমাদের কুমিল্লা রেল এবং আমাদের সিআইডি, পিবিআই, প্রত্যেকটি নৌ পুলিশ তো আছেই, জেলা পুলিশ সহ প্রত্যেকে কাজ করছেন। মেঘনা নদীর চাঁদপুরের হাইনচরে এমভি আল বাখেরা থেকে উদ্ধার করার ৭ জনের লাশের মধ্যে একজন ফরিদপুরের জোয়াইর মোড় এলাকার কিবরিয়া স্বপন। এদিকে ওই জাহাজে থাকা কিবরিয়া স্বপনের ভাগ্নে সবুজ শেখ ঘটনার পর নিখোঁজ রয়েছে। সবুজের পরিবার জানান, নিহতদের পরিচয় পাওয়া ৬ জনের মধ্যে সবুজের নাম নেই। পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানান, রবিবার দুপুরের পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিহতের খবর জানতে পারেন পরিবার। এদিকে ওই জাহাজে থাকা কিবরিয়ার ভাগ্নে শেখ সবুজও ছিলেন। নিহত ৬ জনের পরিচয় নিশ্চিত হলে তার মধ্যে সবুজের নাম নেই। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি সবুজ নয়, তাই সবুজের সন্ধান চান তার পরিবার। গত ৩ মাসেও চট্টগ্রাম বন্দরের কারশেডে পড়ে থাকা গাড়ির পর্যাপ্ত নিলাম না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা পরিদর্শনের সময় তিনি কাস্টমস কর্মকর্তাদের কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেন। একই সাথে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশও দেন তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে গতিশীল ও আধুনিকায়ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, চাঁদপুরে জাহাজের চালক সহ ৭ জনকে হত্যার ঘটনায় তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এনবিআর বলছে কিছু তারা অকশন করেছে, আমি তো দেখলাম না, এখনও শেড রয়ে গেছে। সব বলছে ২৮ ফেব্রুয়ারির মধ্যে, আপনার নোট করে রাখেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওনারা এই সব অকশন দিয়ে নিলাম করে বিক্রি করে আজকে বা কালকের মধ্যে বসে একটা সলিড ডিসিশন নিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে। যদি কিছু ডকুমেন্ট না থাকে তাহলে ক্যান্সেল করার কিছু নেই, তাহলে টেক ওভার করবে। চাচ্ছি তো তার দ্রুত এফিসিয়েন্ট পোর্টটাকে এফিসিয়েন্ট করতে। এখানে শুধু আমাদের না, ইন্টারন্যাশনাল চোখও কিন্তু চট্টগ্রাম বন্দরের উপর আছে, বিকজ কত এফিসিয়েন্ট আমরা, আমাদের একটাই তো প্রাইম বন্দর। নির্বাচনী অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে দিনাজপুরে কাহারোল উপজেলা মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার, সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছেন তারা। সংস্কার কমিশন রিপোর্ট দিলে তারা সে অনুযায়ী কাজ করবেন। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা হবে। তবে এটার সময়টা নির্ভর করছে পুরোপুরি আমাদের যে সংস্কার কার্যক্রম তার উপর। সংস্কার আমাদের, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলোর প্রায় ৩ মাসের মতো হয়ে গেছে এবং কমিশনগুলো খুব দ্রুতই তাদের যে রিপোর্ট সেটা প্রকাশ করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাস করেছে
তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে। সকালে তার নিজ জেলার ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। জনগণের নির্বাচন, পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এটা ছাড়া অন্য কোনো উপায় তার জানা নেই বলে উল্লেখ করেন তিনি। আমরা অন্তত এটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব নির্দেশ দেওয়া আছে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। দ্যাট ইজ অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমার বয়স হয়ে গেছে, আমি জানি যে একমাত্র একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের, বাংলাদেশ হবে বৈষম্যহীন। সকল ক্ষেত্র থেকে বৈষম্য দূর করতে হবে, যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে। সকালে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার এক বিশাল কর্মী সম্মেলনে এ মন্তব্য করেন তিনি বলেন, অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি নির্মূল করতে হবে, চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে। আপনাদের এই পাশের জেলার সন্তান ডানা মেলে বুক পেতে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এরা স্লোগান দিয়েছিল, আবু সাইদরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই, আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা গর্বের বাংলাদেশ চাই, আমরা একটা অহংকারের বাংলাদেশ চাই। স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধানে স্থানীয় সরকার বলে কিছু নেই, তাই সংবিধানের 59 এবং 60তম ধারা আইনের পরিবর্তন করতে হবে। দুপুরে নগরীর সিটি ইন হোটেলের ব্যাংকুয়েট হলে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ডক্টর তোফায়েল বলেন, এখন বহু আইন দিয়ে পরিচালিত হয় স্থানীয় সরকার। দেশে বেসিক ডেমোক্রেসির সময় সিঙ্গেল আইনে স্থানীয় সরকার চলত। প্রায় 17 বছর কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার বেলা 11টার পর তিনি জামিনে মুক্তি পান। আব্দুস সালাম পিন্টু 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয়ে এতদিন কারাগারে ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, বেলা 11টা 4 তিনি কারাগার থেকে বের হন। এর আগে তার মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়। টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু ছিলেন। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান পিন্টু। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসে যাওয়ার কথা রয়েছে তার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা খুলনা ঢাকা রুটে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই উদ্বোধন ঘোষণা করেছেন। সকাল 10:30টায় ঢাকার রেলওয়ে স্টেশনে কমলাপুর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। এর আগে সকাল 6টায় খুলনা রেল স্টেশন থেকে 553 জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। যাত্রাপথে ট্রেনটি নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, লোহাগড়া, কাশিয়ানী জংশন এবং ভাঙা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে। সার্ভিস পেতে পারে রেল এদিক থেকে খুবই সোচ্চার। আর আমাদের নিজস্ব যতটুকু সম্ভব যাত্রীর সেফটি নিরাপত্তা নিশ্চিত করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি।
এবং অত্র এলাকার যে সকল স্কুল কলেজের ছাত্র আছে তাদেরও অনেক সময় পরীক্ষার জন্য ঢাকায় যাতায়াত এবং ভাইবার জন্য ঢাকায় যাতায়াত করা লাগে। টক অব দ্য কান্ট্রি কুমিল্লায় লাঞ্ছনার শিকার হয় মুক্তিযোদ্ধা কানু। এই ঘটনায় 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও সেদিন রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি সোমবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এর তীব্র প্রতিবাদ জানিয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। কুমিল্লার 14 গ্রামের লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু নিরাপত্তাহীনতার কারণে এবার এলাকা ছেড়েছে, আশ্রয় ও চিকিৎসা নিচ্ছেন ফেনীতে। কুমিল্লা প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করলে 14 গ্রামে নিজ বাড়িতে ফিরে আসার ইচ্ছেও রয়েছে তার। বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয়রা। রাত পোহালেই বড়দিন। সাজ রব মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতে সাজানো হচ্ছে ক্রিসমাস ট্রি। গির্জাগুলো সাজানো হচ্ছে নানা রঙে। 24 তারিখ রাত থেকেই শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রতি বছর 25শে ডিসেম্বর যিশুর জন্মদিন হিসেবেই পালন করেন খ্রিস্টীয় ধর্মাবলম্বীরা। দিনটি পালন উপলক্ষে খ্রিস্টান পল্লীগুলোতে চলছে উৎসবের আমেজ। বাড়িতে বাড়িতে তোলা হয়েছে শান্তির প্রতীক স্টার। রং বেরঙের কাগজ দিয়ে সাজানো হচ্ছে গির্জাগুলো, চলছে আলোকসজ্জার কাজ। 24 তারিখ রাতে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। বড়দিন উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ওখানে আপনার প্রত্যেকটা গির্জাতে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি কমিটির সাথে কথা বলে, এবং আমাদের নিয়মিত টহল পার্টি থাকবে। ইনশাল্লাহ আশা করি যে এই খ্রিস্টান সম্প্রদায়ের ভাইদের বড়দিন উপলক্ষে আইন শৃঙ্খলার কোনো সমস্যা হবে না, এটুকু প্রত্যাশা রাখতে পারি। শীতের তীব্রতা বাড়ায় চট্টগ্রামের বাসিন্দারা কাবু হচ্ছেন ঠান্ডাজনিত বিভিন্ন রোগে। সব বয়সীরা আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি বিশেষ করে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ সরকারি বেসরকারি হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভর্তির সংখ্যাও বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন শীতের এই সময়টায় শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগ হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানান তারা। তাই শিশুদের জ্বর সর্দি হলে কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগ নেই। ভারতের সাথে চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মাঝার। তিনি বলেন, ভারতের গণমাধ্যম থেকে যেদিন বলা হলো চট্টগ্রাম বন্দর দখলের বিষয়ে, সেদিনই আমার মনে হয়েছে আমরা বন্দরকে হারিয়েছি। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। দর্শক, এ পর্যায়ে আমাদের কৃষি। ঝালকাঠিতে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য কৃষিজনদের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে ঝালকাঠি কৃষি বিপণন অধিদপ্তরে কর্মশালার আয়োজন করে। কর্মশালায় উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মুশফিকুর রহমান। কর্মশালায় বক্তব্য রাখেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম, বরিশাল কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার এস.এম. মাহবুব আলম সহ আরও অনেকে। কর্মশালায় জেলার 3টি উপজেলার 50 জন নতুন উদ্যোক্তা অংশ নেন। গাইবান্ধা সাদুল্লাপুরে উপজেলা নিরাপদ খাদ্য সরবরাহে করণীয় শীর্ষক মাংস প্রক্রিয়াজাতকারীদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণী সম্পদ কার্যালয়ের প্রাঙ্গণে নিরাপদ খাদ্য সরবরাহে করণীয় শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুজন আহমেদ এবং আলমগীর হোসেন সহ আরও অনেকে। টঙ্গী ইস্তেমার ময়দানে সাতপন্থীরাই একপক্ষীয়ভাবে হামলা চালিয়েছে জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী ও খুনি আখ্যা দিয়ে তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ফরিদপুর।
দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড় চত্বরে কয়েক হাজার ওলামায়ে কেরাম জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় তারা সাতপন্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানান। মসজিদে তাদের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি তাদের। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যান তারা এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন। টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত ধনবাড়ি পৌরসভার প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী আব্দুল লতিফ, ধনবাড়ি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন এবং সাধারণ সম্পাদক মাইটিভির সাংবাদিক হাফিজুর রহমান সহ আরও অনেকে। আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। সকাল থেকে আশুলিয়া জোনাল অফিসের আওতাধীন তাজপুর ঈদগাহ মাঠ এলাকায় কয়েক কিলোমিটার পর্যন্ত অভিযান চালিয়ে ৫ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জব্দ করা হয় নিম্নমানের পাইপ, রাইজার এবং চুলা। এই অভিযানে আশুলিয়া জোনাল বিপণন অফিসের ম্যানেজার প্রকৌশলী আবু সালেম মোহাম্মদ খাদেম উদ্দিনের নেতৃত্বে সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ, উপসহকারী প্রকৌশলী সুমন আলী সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন। আশুলিয়ার আওতাধীন এলাকায় আমরা এই অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। কুমিল্লার ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে বীর প্রতীক লাঞ্ছিতের ঘটনায় ২ সমর্থককে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। সোমবার এক যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমির শাহজাহান, জেলা সেক্রেটারি ডক্টর সরওয়ার উদ্দিন সিদ্দিকী, চট্টগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান এবং উপজেলার সেক্রেটারি বেলাল হোসেন তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃত জামাত সমর্থকেরা হলেন আবুল হাশেম এবং ওহিদুর রহমান। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল থেকে আজ পর্যন্ত ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় জামাতকে জড়িয়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে জামাতকে জড়িয়ে যে সংবাদ প্রচার হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কাউকে অপমানজনিত কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে পুড়িয়ে ফেলা নারীর মাথা উদ্ধার হয়েছে। মাথা দেখে তার পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। ওই নারী হলেন উপজেলার হীরাপুর এলাকার নুরুল ইসলাম ব্যাপারীর স্ত্রী হরলুজা বেগম। আটক যুবক ভোরবেলায় তাকে ডেকে নিয়ে যায়। তবে কি কারণে তাকে এখানে আনা হয় কিংবা কেন হত্যা করা হয় এ বিষয়ে পুলিশ বিস্তারিত জানাতে পারেনি। এর আগে সকালে ওই নারীর পোড়াদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার দেহের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। মাথা একেবারেই ছিল না। হাতে চুরি থাকায় দেহটি তরুণীর বলে ধারণা করা হয়। এ ঘটনায় এলাকাবাসী হাতে আটক হয় ফারহান রনি নামে এক যুবক। তাকে নিয়ে আসা হয় থানায়। ফারহান উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়ার ছেলে। সে চিহ্নিত মাদকসেবী। এই সংবাদের ভিত্তিতে আমাদের মোবাইল টিম এখানে আসে। আসার পরে দেখতে পারে যে এখানে ধোঁয়া উঠতেছে প্রচুর। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহযোগিতায় তারা আলামত সংগ্রহ করবে এবং পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত করতে পারবে যে এটা কি ছিল, মহিলা ছিল না পুরুষ ছিল। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ বোতল ভারতীয় মাদক সহ ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শারফিন এবং শাহ আলম। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিল্লাহ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও আমাদের বাক স্বাধীনতা, নাগরিক ও সামাজিক অধিকারের জন্য প্রাণ দিতে হয়। এটা ভাবতে লজ্জা লাগে। বরিশালের গৌরনদী পাখানাদার মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি কথা বলেন।
উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে গতকাল উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সরওয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। কুমিল্লার দাউদকান্দিতে রাজনৈতিক হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক বিভিন্ন অনলাইন পোর্টাল যোগাযোগ মাধ্যমে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লালের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পালের বাজারে সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অসত্য বানোয়াট কুরুচিপূর্ণ অপপ্রচার চালাচ্ছে, এই সকল মিথ্যা ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এ সময় রেজাউল করিম কালাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তারাশে গ্রাম বিকাশ সংস্থার আয়োজনে এবং সিডিডিম এবং সেন্স ইন্টারন্যাশনালের আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রতিবন্ধী শিশুদের দক্ষতা বৃদ্ধির জন্য গুরুতর এবং বহুমাত্রিক প্রতিবন্ধী শিশুর কেয়ারগিভারদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারাস সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তারাস উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুসাব্বির হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সিডিডি ট্রেনিং কোঅর্ডিনেটর দৃষ্টি প্রতিবন্ধী গোপাল চন্দ্র সাহা, শিশুদের অভিভাবক সহ গ্রাম বিকাশ সংস্থার প্রজেক্ট ম্যানেজার দিলদার হোসেন। সিলেটে আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে আনসার ও ভিডিপির জেলা অফিস কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের কালে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের উপ মহাপরিচালক জিয়াউল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী পরিচালক তানিয়া আক্তার এবং সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা। পৌষের শুরুতে তীব্র শীত আর হিমেল হাওয়ায় কাঁপছে গোটা দেশ। তীব্র শীতে অসহায় দুস্থদের একই উষ্ণতা দিতে ঝিনাইদহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে ঝিনাইদহ আনসার অফিসে জেলার দুস্থ ও শীতার্ত আনসার ভিডিপি সদস্যদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ মহাপরিচালক নুরুল হাসান ফরিদি। অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লার উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালতে নতুন নিয়োগকৃত পিপি, জিপি, নারী এবং শিশু পিপি এবং অতিরিক্ত পিপি ও অতিরিক্ত জিপি, সেই সাথে এজিপি, এপিপি আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা যুবদলের সভাপতি আরিফুজ্জামান মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম। এ সময় বিশেষ অতিথি ছিলেন জিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, পিপি অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু, নারী ও শিশু পিপি অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় জেলা যুবদল নেতা মৃধা নজরুল কবির, আলী আহমেদ মোল্লা, পৌরসভা যুবদলের সভাপতি কামাল হোসেন ঢালি, উপজেলা যুবদলের সহসভাপতি রুবেল মোল্লা, পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মাঝি সহ আরো অনেকে। মাদক, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত কমিটি। দুপুরে গণ অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি রাজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে ক্যাডার ভিত্তিক মন্ত্রণালয় সহ উপসচিব হতে তদূর্ধ্ব পদে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে এক ঘন্টার কলম বিরতি পালন করেছে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে নগরীর চরপাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ গেটের সামনে কলম বিরতি পালনকালে সংগঠনের বিভাগীয় সমন্বয়ক ডক্টর মাহমুদ হোসেন নাসিম, মাসুদুর রহমান, ডক্টর নজরুল ইসলাম সহ অন্যান্য ক্যাডার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে ছবি এডিট করে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নরসিংদী জেলা ছাত্রদল। দুপুরে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত। লিখিত বক্তব্যে ছাত্রদল জানায়, নরসিংদীতে বিজয় দিবসের অনুষ্ঠানে কোমরে পিস্তল নিয়ে অংশগ্রহণ করেছে নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। এমন একটি ছবি এবং ক্যাপশন প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ, যা
উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কৃত্রিম উপায়ে তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় বন্ধন ডায়ার মিল স্থাপন করায় ব্রিটিশ আমলের কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫,০০০ একর আবাদি কৃষিজমি নষ্ট হওয়ায় প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে পানি নিষ্কাশনের প্রতিকার চেয়ে হরিপুর গ্রামে মানববন্ধন করেছে ২ শতাধিক এলাকাবাসী। মানববন্ধনে পানি নিষ্কাশনের প্রতিকার চেয়ে হরিপুর গ্রামে মানববন্ধনে জোর দাবি জানান তারা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বিতর্কিত আউটসোর্সিং ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে গোপন বৈঠক করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিস ও কন্ট্রাক্ট ক্লিনিং সার্ভিসের বিরুদ্ধে টাকার বিনিময়ে কর্মচারী নিয়োগ, বেতন না দিয়ে চাকরি থেকে বাদ দেয়া, শ্রম অধিকার লঙ্ঘন সহ একাধিক অভিযোগে ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডক্টর মোহসিন আলী ফরাজি। হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকাদারদের সাথে আতাত করেছেন বলে অভিযোগ করেছেন কর্মচারীরা। সকালে হাসপাতালের গেটে কড়া পুলিশি প্রহরায় পরিচালক ডক্টর মোহসিন আলী ফরাজি, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইসলাম সর্দার, হাসপাতালের এডি ডক্টর মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা ইখতিয়ার হোসেন, হিসাব কর্মকর্তা আম্বিকা রানী সহ গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা ২০২৪ অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তি করে জেলার পৌর এলাকা এবং মফস্বল ভিত্তিক ২ ক্যাটাগরিতে সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নির্ধারণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ। এই সময় অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস, জেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবুল খায়ের, শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান উপস্থিত ছিলেন। ময়মনসিংহে সুশাসন চর্চায় যুব ফোরামের প্রচারাভিযান বিষয়ক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকালে নগরীর সাহেব কোয়ার্টার পার্কের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত যুব সম্মেলনে বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ইমন সরকার, জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক রকিব হোসেন, যুব ফোরাম সদর উপজেলার আহ্বায়ক মামুন মিয়া। পরে ফোরাম সদস্যদের নিয়ে শান্তি সম্প্রীতি চিত্রাঙ্কন, সম্প্রীতি মিছিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। যুবদল কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলার সেলিমপুর ইউনিয়নের হোসনে আরাব হাসান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। টাঙ্গাইল জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম এই শীতবস্ত্র বিতরণ করেন। বরিশালের উজিরপুরে ২ মাসব্যাপী ডাক্তার শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় দলের ক্রিকেটার তানভীর ইসলাম। ধামুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। উদ্বোধনী ম্যাচে বরিশাল একাদশ ও টর্কি একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির নির্বাচন ২০২৪-এর নবনির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতরাতে নগরীর মুরাদপুরে নিজস্ব কার্যালয়ের সভায় সমিতির নির্বাচনী উপপরিষদের প্রধান নির্বাচন কমিশনার গিয়াসউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিষদের সচিব ইউনুস। এই সময় আগামী ৩ বছরের জন্য সভাপতি হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক রাজন খানকে নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নড়াইলের কালিয়া উপজেলার পেরুলিতে ৩২ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার পেরুলি ইউনিয়নের জামরিল ডাঙ্গা লস্কর বাড়ি ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন এবং পেরুলি গ্রামের সোহেলের দল রানার্স আপ হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে একটি ফ্রিজ এবং রানার্স আপ দলকে একটি স্মার্ট টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। এর আগে পেরুলি দরিন্দ্রচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।
ফুটবল মাঠে খেলোয়াড়দের উপর সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম সন্দ্বীপের সকল খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী সাধারণ। আজ প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন ক্রীড়াপ্রেমী মহিউদ্দিন শিহাব, সাবুদ্দিন এবং মাইনুদ্দিন আরাফাত রহমান সহ আরও অনেকে। এই সময় বক্তারা খেলোয়াড় গোলাম মাওলার উপর সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমি আশা করি আমাদের ক্রীড়াঙ্গনে যারা ভাই ব্রাদার রয়েছে